হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে তোমাদের সামনে এসেছি জৈব যৌগের নতুন এক টপিক নিয়ে। সেটা হচ্ছে জৈব যৌগের প্রকারভেদ, অর্থাৎ জৈব যৌগ কত প্রকারের আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো, জৈব যৌগটা কি আমরা গত লেকচারে আমরা দেখেছি। যারা আজকে নতুন তারা অবশ্যই আমার আগের লেকচারটা দেখবে, তাহলে জৈব যৌগ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবে অবশ্যই। আমরা জৈব যৌগকে প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, একটা এলিফ্যাটিক আর একটা অ্যারোমেটিক। তো জৈব যৌগ যখন প্রথম দিকে জৈব যৌগ আইডেন্টিফাই করা হয়, তারপরে জৈব যৌগের পরের বিষয় নিয়ে আলোচনা করা হয় যে জৈব যৌগের মধ্যে আর কি কি বিষয় আছে বা কি কি যৌগ আছে। এই যৌগগুলো নিয়ে যখন আলোচনা করা হয় তখন দেখা গেল কিছু যৌগ আছে সুগন্ধি যুক্ত, রঙিন, আর কিছু যৌগ আছে গন্ধহীন, অর্থাৎ সুগন্ধ নেই বা গন্ধ নেই, আবার বর্ণহীন। তো প্রথম দিকে গন্ধের উপর ভিত্তি করে, সুগন্ধির উপর ভিত্তি করে যে দুই ভাগে ভাগ করা হয়, একটা এলিফ্যাটিক আর একটা অ্যারোমেটিক। মানে এই অ্যারোমেটিক গুলো হচ্ছে গন্ধযুক্ত। এগুলো কি? এগুলোকে বলা হলো গন্ধযুক্ত। অর্থাৎ যে সমস্ত যৌগের গন্ধ আছে, সুগন্ধি আছে, সেই সমস্ত যৌগকে বলা হলো অ্যারোমেটিক। আর যেগুলোতে গন্ধ নাই সেগুলোকে বলা হলো এলিফ্যাটিক। মানে এটা হচ্ছে গন্ধহীন। ঠিক আছে, তাহলে এই এলিফ্যাটিক আর অ্যারোমেটিক পাওয়া গেল। তবে পরবর্তীতে যেটা বলা হলো যে আসলে গন্ধের উপর ভিত্তি করে এটা আসলে করা যাবে না। তখন একটা বিষয়ে পরবর্তীতে যে বিষয় আসলো সঞ্চারণশীল পাই ইলেকট্রনের কথা। অর্থাৎ বলল যে পর্যায়ক্রমিক দ্বিবন্ধন যে সমস্ত যৌগে আছে সেই সমস্ত যৌগগুলোতে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, এবং সঞ্চারণশীল পাই ইলেকট্রনটি প্রতিনিয়ত গতিশীল থাকে, ওই চক্রের মধ্যে গতিশীল থাকে। বলছে যে সমস্ত যৌগে এই সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে সেই সমস্ত যৌগ অ্যারোমেটিক, আর যেগুলোতে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে না সেগুলোকে বলা হলো এলিফ্যাটিক। আর এই সঞ্চারণশীল পাই ইলেকট্রনের কথা নিয়ে আসছিল প্রথম সায়েন্টিস্ট হাকেল। এই জন্য আমরা হাকেলের নিয়ম অনুসারে একটা আমরা নিয়ম পাই, হাকেল নিয়ম বা হাকেল তত্ত্ব বলে একটা আমরা পাই। সেখানে বলা হচ্ছে যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন যুক্ত যৌগগুলো অ্যারোমেটিক, সঞ্চারণশীল পাই ইলেকট্রন গুলো অ্যারোমেটিক, আর যেগুলোতে সঞ্চারণশীল পাই ইলেকট্রন নেই সেগুলোকে বলা হলো এলিফ্যাটিক। তাহলে হাকেল নিয়মটা কেমন? সকল যৌগে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে সেগুলো অ্যারোমেটিক, আর যেগুলোতে থাকবে না সেগুলো এলিফ্যাটিক। তাহলে এই হাকেল নিয়ম থেকে আমরা সহজেই বুঝতে পারবো কোনটা এলিফ্যাটিক কোনটা অ্যারোমেটিক। তারপরে এলিফ্যাটিককে আবার দুই ভাগে ভাগ করা হলো, একটা মুক্ত শিকল একটা বদ্ধ শিকল। অর্থাৎ যে সমস্ত যৌগগুলো একটার পর একটা কার্বন দ্বারা যুক্ত আছে কিন্তু প্রথম কার্বন আর শেষ কার্বন পরস্পরের সাথে যুক্ত হয় না, সেই সমস্ত যৌগগুলোকে বলা হলো মুক্ত শিকল। আর যে সমস্ত যৌগের প্রথম কার্বন আর শেষ কার্বন অথবা ওই চেনের কোনো না কোনো কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা চক্র একটা গঠন করে সেই সমস্ত যৌগকে বলা হলো বদ্ধ শিকল। যদি আমরা উদাহরণ দেখতে পাই, যেমন আমরা এখানে লিখেছি প্রোপেন। ঠিক আছে, এই প্রোপেন কিন্তু প্রথম কার্বন আর শেষ কার্বন কিন্তু পরস্পরের সাথে যুক্ত হয়নি। যেহেতু যুক্ত হয়নি তাহলে এটা একটা মুক্ত শিকল। আর বদ্ধ শিকল কেমন হবে? বদ্ধ শিকল পরস্পরের সাথে যুক্ত হবে। যেমন তাহলে আর যেগুলোকে পরস্পরের সাথে যুক্ত হয় সেই সমস্ত যৌগকে বলা হলো বদ্ধ শিকল। আর বদ্ধ শিকল আবার দুই প্রকার, একটা কার্বোসাইক্লিক আর একটা হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক মানে ওই চক্রটা শুধুমাত্র কার্বন দ্বারা পূর্ণ হবে, আর হেটারোসাইক্লিক মানে হচ্ছে ওখানে হেটারো কার্বন থাকবে, অর্থাৎ কার্বন ছাড়া অন্য কোনো একটা অ্যাটম বা দুইটা অ্যাটম দ্বারা ওই চক্রটা পূর্ণ হবে। আমরা যদি উদাহরণ দেখি, কার্বোসাইক্লিকের উদাহরণ হচ্ছে এটা একটা কার্বোসাইক্লিকের উদাহরণ হচ্ছে এটা একটা কার্বোসাইক্লিক যৌগের উদাহরণ। এটা হচ্ছে সাইক্লোবিউটেন। এটা কি? সাইক্লোবিউটেন। আমরা আরো উদাহরণ দিতে পারি। তাহলে আমরা যে দুই কার্বোসাইক্লিকের উদাহরণ আমরা লিখলাম, একটা সাইক্লোবিউটেন আর একটা সাইক্লোহেক্সেন। তার মানে এই যে চারটা আমরা যে চক্র পেয়েছি, এই
একটা বদ্ধ শিকল যে পেয়েছি, এই শিকলটা কিন্তু পরস্পরের সাথে যুক্ত এবং ওই শিকলটা সম্পন্ন হয়েছে শুধুমাত্র কার্বন দ্বারা। আবার এই সাইক্লোহেক্সেন অর্থাৎ এখানে 6টা কার্বন পরস্পরের সাথে যুক্ত হয় 6 মেম্বার, অর্থাৎ 6টা কার্বন নিয়ে একটা বদ্ধ শিকল গঠন করেছে, যেখানে অন্য কোনো কার্বন ছাড়া অন্য কোনো অ্যাটম নেই। তাহলে এই সমস্ত যৌগগুলোকে বলবো আমরা কার্বোসাইক্লিক, যেগুলোর সাইকেলটা পূর্ণ হচ্ছে শুধুমাত্র কার্বন দ্বারা। আর হেটারোসাইক্লিক কারা হবে? যে সমস্ত যৌগে কার্বন ছাড়াও অন্য কোনো পরমাণু বা অ্যাটম দ্বারা ওই সাইকেলটা পূর্ণ হলে, তাহলে ওই সাইকেল যুক্ত যৌগগুলোকে বলা হচ্ছে হেটারোসাইক্লিক। যেমন আমাদের উদাহরণ হতে পারে ইথিলিন অক্সাইড। এই ইথিলিন অক্সাইডে দুইটা কার্বনের সাথে একটা অক্সিজেন মিলে 3 মেম্বার একটা রিং প্রস্তুত হয়েছে, যেখানে কার্বন ছাড়াও একটা ভিন্নধর্মী অ্যাটম অক্সিজেন যুক্ত আছে। এই জন্যই আমরা একে বলতেছি হেটারোসাইক্লিক যৌগ। ঠিক আছে? তাহলে এরকম কার্বন কার্বন একক বন্ধন বা দ্বিবন্ধন থাকবে, কিন্তু সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে না। কিন্তু কার্বন ছাড়া যদি অন্য কোনো অ্যাটম দ্বারা সাইকেলটা পূর্ণ হয়, সেই সমস্ত যৌগকে বলবো আমরা হেটারোসাইক্লিক। আর যে সমস্ত যৌগে শুধুমাত্র কার্বন দ্বারা সাইকেল পূর্ণ হবে, সেই সমস্ত যৌগকে বলবো আমরা কার্বোসাইক্লিক এলিফ্যাটিক যৌগ। যেখানে কি শর্ত হচ্ছে, এলিফ্যাটিক যৌগে কখনো সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে না, আর অ্যারোমেটিক যৌগে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। আমরা আসি এখন হেটারো অ্যারোমেটিক আর হোমো অ্যারোমেটিক। তো হেটারো আর হোমোতে আসার আগে আমাদের যেটা জানতে হবে, অ্যারোমেটিক যৌগ সম্পর্কে আর বিশদ জানতে হবে। কোনগুলোকে আমরা অ্যারোমেটিক বলবো আর কোনগুলোকে আমরা এলিফ্যাটিক বলবো। তাহলে অ্যারোমেটিক হওয়ার জন্য একটা শর্ত, অন্যতম শর্ত হচ্ছে অ্যারোমেটিসিটি থাকতে হবে, অর্থাৎ যে সমস্ত যৌগে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। আমরা এখন কি করে বুঝবো যে এই যৌগটাতে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, এই যৌগটাতে নেই? তাহলে আমাদের বোঝার জন্য যেটা করতে হবে, আমাদের একটা খুবই সিম্পল একটা নিয়ম, n ইকুয়াল x মাইনাস 1 ভাগ 2। তার মানে n ইকুয়াল x মাইনাস 1 ভাগ 2, এই সূত্র দ্বারা আমরা সহজেই বুঝতে পারবো কোন যৌগটি অ্যারোমেটিক, কোনটি অ্যারোমেটিক নয়। কিভাবে? এখানে x দ্বারা বোঝাচ্ছে দ্বিবন্ধনের সংখ্যা, অর্থাৎ ওই যৌগে অবস্থিত দ্বিবন্ধনের সংখ্যা অথবা ওই যৌগে অবস্থিত পাই ইলেকট্রনের সংখ্যা। আর n দ্বারা বোঝাচ্ছি পূর্ণ সংখ্যা, অর্থাৎ n এর এই x এর মান বসিয়ে দেওয়ার পরে এই x এর মান বসিয়ে দেওয়ার পরে যদি n এর মান পূর্ণ সংখ্যা পাই, তাহলে অ্যারোমেটিক। আর অন্য কোনো সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কোনো যদি সংখ্যা হয়, অর্থাৎ ফ্র্যাকশনাল যদি কোনো সংখ্যা হয়, তাহলে আমরা বলবো সেটা অ্যারোমেটিক নয়। ঠিক আছে? আমরা কি করে বুঝবো? এরকম একটা আমরা উদাহরণ দেই। আমরা যদি লিখি বেনজিন, এই সূত্রটা যদি আমরা উদাহরণ লিখি, তাহলে দেখো এই যৌগটা লিখেছি আমি বেনজিন। তাহলে এই বেনজিনে কয়টা পাই ইলেকট্রন আছে? কয়টা পাই বন্ধন আছে? 3টা। আর পাই ইলেকট্রন আছে 6টা। আমরা যে কোনো দিয়ে পাই ইলেকট্রন দিয়ে আমরা বের করতে পারবো, আমরা দ্বিবন্ধনের সংখ্যা দিয়েও বের করতে পারবো। তো আমরা এখানে n ইকুয়াল আমরা কি লিখলাম, এখানে আমরা x এর মান বসিয়ে দিলাম, দ্বিবন্ধনের সংখ্যা 3, তাহলে 3 মাইনাস 1 ডিভাইডেড 2, তাহলে কত হবে? 2 1। এটা কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর যদি আমরা জানি পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে যৌগটা কি হবে? অ্যারোমেটিক। তাহলে এই বেনজিনটা হচ্ছে অ্যারোমেটিক। ওকে? আর দেখো এই একটা যৌগ, এটাকে বলা হচ্ছে ইথিন অক্সাইড। তাহলে এই যৌগটাতে আমরা যদি বের করি n এর মান, n ইকুয়াল কি বের, তাহলে দেখো এখানে আমরা কি পেলাম? একটা দ্বিবন্ধন আর 2টা ইলেকট্রন। তাহলে আমরা এখানে পাই ইলেকট্রন দিয়ে আমরা বের করতে পারি। এখানে ইলেকট্রন আছে 2টা, এখানে 2টা, 4টা। তাহলে 4 মাইনাস 1 ডিভাইডেড 2, তাহলে 3 ভাগ 2, তারপর 1.5, তার মানে পূর্ণ সংখ্যা 9। তাহলে এটা অ্যারোমেটিক নয়। তাহলে এটাকে বলবো আসলে এই যৌগটা আসলে অ্যারোমেটিক নয়। এরকম যদি আমরা আরো উদাহরণ দেখি, তাহলে এইভাবে এই সূত্র থেকে সহজেই আইডেন্টিফাই করতে পারবো কোন যৌগটি অ্যারোমেটিক, কোনটি অ্যারোমেটিক নয়। ঠিক আছে? বুঝতে পারলাম কোনটা অ্যারোমেটিক, কোন যৌগটি অ্যারোমেটিক নয়। আর এই অ্যারোমেটিক যৌগকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, হেটারো অ্যারোমেটিক আর হোমো অ্যারোমেটিক। অর্থাৎ যে সমস্ত যৌগে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে এবং চক্রটা যদি কার্বন ছাড়াও অন্য কোনো অ্যাটম দ্বারা পূর্ণ হয়, তাহলে সেই সমস্ত যৌগকে বলা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। আর যে সমস্ত যৌগে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে এবং চক্রটা পূর্ণ হবে শুধুমাত্র কার্বন দ্বারা, তাহলে সেই সমস্ত যৌগকে বলা হচ্ছে হোমো অ্যারোমেটিক। হোমো অ্যারোমেটিকের যদি তোমরা एग्जांपल দেখো, তাহলে পাবে
বেনজিন। সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, কিন্তু চক্রটা পূর্ণ হয়েছে শুধুমাত্র কার্বন দ্বারা, এটাকে আমরা বলছি বেনজিন। এটাকে বলা হচ্ছে ন্যাপথলিন। এটাকে কি বলা হচ্ছে? ন্যাপথলিন। তাহলে এগুলোতে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। তোমরা এখানে এন এর মান সহজেই তোমরা বের করে আমি বেনজিনে দেখিয়ে দিয়েছি। তোমরা এখানে এটাতে দেখতে পারো, এটা দেখো দ্বিবন্ধনের সংখ্যা আছে 5টা, তাহলে 5 - 1 / 2, 4 / 2, 2। তাহলে 2 একটা পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার জন্য এটা আসলে অ্যারোমেটিক। কেমন অ্যারোমেটিক? এটা হোমো অ্যারোমেটিক। দেখো এই চক্রের মধ্যে কার্বন ছাড়া আর অন্য কিছু কি আছে? এই প্রত্যেকটা বল বা প্রত্যেকটা কণ কিন্তু কার্বন প্রকাশ করে থাকে। তাহলে দেখো এখানে কার্বন ছাড়া আর কোনো পরমাণু নেই। যেহেতু এখানে কার্বন ছাড়া আর কোনো পরমাণু নেই, তাহলে এই ন্যাপথলিন বলো, বেনজিন বলো, এই সমস্ত যৌগগুলো হোমো অ্যারোমেটিক। ওকে, আর তাহলে হেটারো অ্যারোমেটিক কোনগুলো? হেটারো অ্যারোমেটিক যৌগ আমাদের বেশ কয়েক ধরনের আছে, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, তাহলে আমাদের সেগুলো জানতে হবে। তাহলে আমরা এই এই যৌগগুলো হচ্ছে হেটারো অ্যারোমেটিক। তো হেটারো অ্যারোমেটিক এই যৌগগুলো আসলে অ্যারোমেটিক কিনা দেখে বোঝা যাচ্ছে যে দুইটা দ্বিবন্ধন আছে, এগুলো অ্যারোমেটিক হবে কিনা একটু পরীক্ষা করে দেখো। তাহলে দেখো এই যৌগটার কথা চিন্তা করো যে এটা অ্যারোমেটিক কিনা। তাহলে n এর মান n ইকুয়াল আমরা লিখতে পারি x - 1/2। সূত্রটা তো অবশ্যই তোমাদের মনে আছে। তাহলে এখানে x এর মানটা কি হবে? x এর মান আমি বলছিলাম দ্বিবন্ধনের সংখ্যা অথবা পাই ইলেকট্রনের সংখ্যা। তাহলে দেখো এখানে দ্বিবন্ধন দুইটা আছে, মানে দুইটা, প্রত্যেকটা দ্বিবন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে? 2টা করে। তাহলে দুইটা দ্বিবন্ধনে 4টা, আর এখানে একটা এক জোড়া ইলেকট্রন আছে, তাহলে 3 জোড়া টোটাল ইলেকট্রন, মানে 6টা পাই ইলেকট্রন আছে। তার মানে এখানে বন্ধন হচ্ছে 3টা, মানে দুইটা, এই দুইটা পাই ইলেকট্রনে একটা বন্ধন। তাহলে 3টা বন্ধন হলে আমরা 3 - 1 / 2, 2 / 2, 1। তাহলে 1 একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা অ্যারোমেটিক। এখানে 3টা আছে, একইভাবে 3 যদি বসাই দিই তাহলে কি হবে? 3 - 1 / 2, 2 / 2, 1। তাহলে এটাও একটা অ্যারোমেটিক। যদি এটার কথা বসাই নেই তাহলে এটা একইভাবে এটার মতোই হবে 1 1। তাহলে যেহেতু এগুলো একটা পূর্ণ সংখ্যা, n এর মান পূর্ণ সংখ্যা পেয়েছি বা পাবো, সেজন্য এই যৌগগুলোকে বলা হচ্ছে অ্যারোমেটিক। তার মানে এই সবগুলোতে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে। ঠিক আছে, আর এই জন্য এগুলোকে বলা হচ্ছে অ্যারোমেটিক। কিন্তু কেমন অ্যারোমেটিক? দেখো এই কার্বন দ্বারা এখানে দেখো 5 মেম্বার রিং, কিন্তু এখানে একটা কার্বন ছাড়াও আর একটা ভিন্ন ধর্মী অ্যাটম আছে, সেটা নাইট্রোজেন। এখানে একটা আছে নাইট্রোজেন, এখানে আছে সালফার, এখানে আছে অক্সিজেন। অর্থাৎ কার্বন ছাড়াও অক্সিজেন, সালফার, নাইট্রোজেন পরমাণুগুলো থাকার কারণে এগুলোকে বলা হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, আর এই যৌগের নাম, আর এই যৌগের নামগুলো কিন্তু, প্রচুর পরিমাণে আসে। তোমাদের পরীক্ষা দিয়ে দিবে, এটা স্ট্রাকচার দিয়ে বলবে যে এই যৌগের নাম কোনটি, অথবা বলবে ফিউরান নিচের কোনটি, অথবা তোমাকে বললো কোনটি হেটারো অ্যারোমেটিক যৌগ, অথবা কোনটি অ্যারোমেটিক যৌগ দিয়ে নাম দিল। ফিউরান, ইথিলিন অক্সাইড, প্রোপেন, প্রোপানল, আইসোবিউটেন বা সাইক্লোবিউটেন, এরকম নাম দিয়ে বলবে কোনটি অ্যারোমেটিক অথবা কোনটি অ্যারোমেটিক নয়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো থেকে আমরা কিন্তু সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। যেহেতু এই নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে। যেমন এটার নাম 5 মেম্বার রিং, কিন্তু সেখানে নাইট্রোজেন যদি থাকে তাহলে পাইরল। 6 মেম্বার রিং, কিন্তু সেখানে যদি নাইট্রোজেন থাকে তাহলে আমরা বলবো পিরিডিন। ঠিক আছে, এখানে 5 মেম্বার রিং কিন্তু সালফার থাকলে থায়োফিন, 5 মেম্বার রিং অক্সিজেন থাকলে ফিউরান। তাহলে এই নামগুলো মনে রাখার জন্য আমি তোমাদের একটা ছন্দ দিচ্ছি, এই ছন্দটা তোমরা মনে রাখবে। ছন্দ বলতে কি একটা গল্প। তো একটা গ্রাম ছিল, ইরানের একটা গ্রামে তোমার একটা রেওয়াজ ছিল এরকম যে যাদের বাসায় পিঁড়ি থাকবে, বসার পিঁড়ি আছে না, টুল যেটা থাকবে, তারা হলো ধনী, আর যাদের থাকবে না তারা গরিব মানুষ। তো তাদের এরকম রেওয়াজ ছিল, যাদের পিঁড়ি আছে তারা থাকবে এক গ্রামে, ওই গ্রামে থাকতে পারবে, আর যাদের থাকবে না তারা অন্য গ্রামে চলে যাবে। তো সেই জন্য কি করা হয়, ওখানে পারুল নানি বলে একটা বৃদ্ধ মহিলা ছিল, সবাই তাকে পারুল নানি বলেই ডাকতো। ওই নানির পিঁড়ি ছিল না, তাকে অন্য গ্রামে পার করে দেওয়া হয়, কারণ তার বাসায় পিঁড়ি নেই। এই জন্য সেখানে একটা কথা বলা আছে যে ওই নানি যে গ্রামে যায়, সেই নানির গ্রামটার নাম হচ্ছে ফেমাস উল্লাহ। সেই গ্রামটার নাম কি? ফেমাস উল্লাহ।
মানে নানি যে গ্রামে থাকতো সেই গ্রাম থেকে নতুন যে গ্রামে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় সেই গ্রামটার নাম ফেমাস উল্লাহ। এই জন্য মুখে মুখে একটা কথা প্রচলিত আছে এরকম যে পারুল নানির পিড়ি নাই থাকে সে ফেমাস উল্লাই। তাহলে এই আমরা ছন্দটা দিয়েই কিন্তু আমরা এই যে সমস্ত নাম এবং স্ট্রাকচার আমরা সহজেই মনে রাখতে পারবো। দেখো কিভাবে, তাহলে দেখো আমরা বলছি পারুল নানির পিড়ি নাই থাকে সে ফেমাস উল্লাই। তাহলে আমরা এখানে পারুল বলতে আমরা সহজেই আমরা মিন করতে পারতেছি এটা একটা পাইরল। আমরা এই নানি বলতে আমরা সহজে এটাকে মিন করতে পারতেছি নাইট্রোজেন। তাহলে এখানে দেখো পাইরল কথাটার মধ্যে 4টা অক্ষর আছে, তাহলে মনে রাখবে এটা 4টা কার্বন আর একটা নাইট্রোজেন, 5 মেম্বার যুক্ত যে যৌগটা সেই যৌগটার নাম হচ্ছে পাইরল। 5 পাইরল থেকে 5, এই যে পাইরল কথাটা, এই পাইরল কথাটা থেকে তোমরা মনে রাখবা 5 মেম্বার হলে আমরা সেটাকে বলবো পাইরল। তারপরে দেখো পিরি নাই, পিরি বলতে তোমরা সহজেই মিন করতে পারতেছো এটা আসলে পিরিডিন। আর নাই বলতে তোমরা সহজেই মিন করতে পারবা এটা নাইট্রোজেন। ঠিক আছে, তারপরে দেখো থাকে, থাকে কথাটা বলতে তোমরা সহজেই মিন করতে পারতেছো থায়োফিন। আর সে বলতে বোঝাচ্ছে সহজেই তোমরা বুঝতে পারো যে এটা একটা সালফারকে প্রকাশ করতেছে। আর এখানে ফেমাস, ফেমাস দ্বারা তোমরা সহজেই বুঝতে পারতেছো আসলে ফেমাস দ্বারা বোঝাচ্ছে ফিউরানকে। ওকে, আর উল্লা দ্বারা বোঝাচ্ছে অক্সিজেন। এটা দ্বারা কি বোঝাচ্ছে? অক্সিজেন। তাহলে তোমরা যদি একটু দেখো পাইরল, পাইরল কথাটার পারুল, পারুল কথাটা বোঝাচ্ছে পাইরল। আর পাইরল যেহেতু 4টা অক্ষর আর একটা নাইট্রোজেন মিলে 5টা, 5 মেম্বার রিং, কিন্তু সেখানে নাইট্রোজেন যদি থাকে তাহলে তাকে আমরা বলবো পাইরল। এখানে পিরিডিন, পিরিডিন মানে 6 মেম্বার যুক্ত। এখানে পিরিডিন, পিরি বলতে পিরিডিন আর নাই বলতে নাইট্রোজেন। এখানে থাকে বলতে থায়োফিন, সেতে সালফার, ফেমাসে ফিউরান আর উল্লা বলতে অক্সিজেন। তাহলে আমরা সহজেই নামগুলো আমরা মনে রাখতে পারবো। পারুল নানির পিড়ি নাই থাকে সে ফেমাস উল্লাই। আর এই নামগুলো তোমাদের মনে রাখার মাধ্যমে কোশ্চেন সলভ করতে হবে। এবং ওই যে পারুল নানিকে আমরা পিড়ি গিফট করে তাকে আবার আমরা আগের গ্রামে ফিরে নিয়ে আসবো। তার গ্রামটা হচ্ছে জৈব যৌগ, অর্থাৎ তাকে আমরা জৈব যৌগ গ্রামে ফিরে নিয়ে আসবো এবং তার ফেমাস উল্লাহ গ্রামকে আরো ফেমাস করে আমরা প্রত্যেকটা গ্রামে পিড়ি দিয়ে তাদেরকেও আমরা জৈব জগতে ফিরে নিয়ে আসবো। কারণ জৈব যুগ একটা বৃহৎ একটা গ্রাম, এই গ্রামে লোকজন যত বেশি থাকবে তত আমরা যত বেশি থাকবে তত আমাদের জৈব যুগের পরিধি বাড়বে, তাই না? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো তোমরা, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী টপিক নিয়ে।